ওবায়দুল কাদের এক দিন এক তথ্য আবিষ্কার করেন বললেন জয়নুল আবেদিন ফারুক। জানাবো বিটিআর হত্যাকাণ্ড, উইকিলিক্সের চাঞ্চল্যকর তথ্য, আওয়ামী লীগ ও জড়িত। এবং সর্বশেষ জানাবো নাটোরের সমাবেশে হামলা, বিএনপি নেতা ও রাশিক সাবেক মেয়র বুলবুল আহত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওবায়দুল কাদের এক দিন এক তথ্য আবিষ্কার করেন বললেন জয়নুল আবেদিন ফারুক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক দিন এক তথ্য আবিষ্কার করেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ফারুক বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে জনগণ। প্রধানমন্ত্রী ভারত গেলেন এক সপ্তাহ দুবার। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা, আর লিচু ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। পানির ন্যায্য হিসা আনতে পারেন না, বরং নতুন করে বুকের ওপর দিয়ে রেলপথ নির্মাণের সমঝোতা চুক্তি সই করেন। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, গান গায় শিল্পী, তলে তলে ব্যথা। আসলে সত্যি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের তলে ব্যথা আছে। তিনি এক দিন এক তথ্য বা নতুন তথ্য আবিষ্কার করেন। আজকের পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানি বন্টন পাচ্ছি না। হায়রে আমাদের কপাল এত মন্দ। এই মন্দের পেছনে আওয়ামী লীগ আবার নতুন করে সমঝোতা সইয়ের নামে দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হওয়ার পথে। দেশের স্বাধীনতা আজ অর্জন করেছে আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। ফারুক বলেন, সরকার আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়া, মতিউর রহমান তৈরি করেছেন, নতুন করে ফয়সাল তৈরি করেছে, এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছাগল কাণ্ড করেছেন। এসব কাণ্ডে কোনো কাজ হবে না। দেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অন্তত সুদৃঢ় অবস্থায়। তিনি বলেন, আওয়ামী লীগের সরকার বছরে 92,000 কোটি টাকা বিদেশে পাচার করে আর হিন্দুস্তানের সঙ্গে অসম চুক্তি করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করবেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, একজন কর্মী থাকতেও আমরা তা হতে দেব না। বিটিআর হত্যাকাণ্ড, উইকিলিক্সের চাঞ্চল্যকর তথ্য, আওয়ামী লীগ ও জড়িত। 25 ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় সেনা হত্যা যজ্ঞের কথা আজও ভুলতে পারেনি জাতি। কি হয়েছিল সেদিন, কারা বা কাদের নির্দেশে এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল? উইকিলিক্সের সেই কথাটি ফাঁস করে দিল। সেনা হত্যা নিয়ে সেনাবাহিনীর গঠিত তদন্ত রিপোর্টে মোটামুটি উঠে এসেছিল সবকিছু, কিন্তু প্রধানমন্ত্রী হাসিনা সেই তদন্ত রিপোর্ট বাতিল করে দিয়েছে। তবে অনলাইনের কল্যাণে জনগণ সব জেনে গেছে ভেতরের গোপন কথা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সৈনিক ও অফিসার জানে কেন, কোন পরিকল্পনায় কারা পিলখানায় 57 সেনা অফিসার হত্যা করেছে। সেটাই সংরক্ষিত বা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হলো। ভারতের গোয়েন্দা সংস্থা এর পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় পিলখানা হত্যাকাণ্ড ঘটে। এর মূল লক্ষ্য ছিল পাদুয়া ও রৌমারীর ঘটনার বদলে নেওয়া বা বিডিআর বাহিনী ধ্বংস করে দেওয়া। 2001 সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারীতে বিডিআর বিএসএফ যুদ্ধে 150 জন বিএসএফ নিহত হয়। এর আগে পাদুয়ায় নিহত হয় 15 বিএসএফ। বিডিআর ডিজি মেজর জেনারেল ALM ফজলুর রহমানের নির্দেশে ওই যুদ্ধে অংশ নেয় বিডিআর। ওই ঘটনার পরে ভারতীয় ডিফেন্স মিনিস্টার যশ বসন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান, এই ঘটনার বদলা নেওয়া হবে। লক্ষ্য করুন, 1971 সালে যে সব শর্তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সামরিক সাহায্য দেয় তার অন্যতম শর্ত ছিল ফ্রন্টিয়ার গার্ডস উইল বি ডিসব্যান্ডেড, অর্থাৎ বাংলাদেশে কোনো বর্ডার গার্ড থাকবে না। কিন্তু স্বাধীনতার পরে নানা কারণে পাকিস্তান রাইফেলস বাংলাদেশ রাইফেলস রূপ নেই। বিডিআর বাহিনীটি ছিল আধা সামরিক বাহিনী, যার মূল কাণ্ড বা কমান্ড ও ট্রেনিং ছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের মতো। অন্যদিকে ভারতের বিএসএফ ছিল সিভিল বাহিনী, যাদের ট্রেনিং জনবল সবই ছিল নিম্নমানের। এসব কারণে বর্ডারে কোনো যুদ্ধ হলে তাতে বিডিআর সামরিক পেশাদারিত্ব দিয়ে বিজয়ী হতে বাংলাদেশ মিউটিনি 1915F পাদুয়া রৌমারীর বদলা নেওয়ার জন্য বিডিআর বাহিনী ধ্বংস করার পরিকল্পনা করে ভারত। এ লক্ষ্যে 2009 সালের 25 ফেব্রুয়ারি সময়টিকে বেছে নেওয়া হয়।
যখন হাসিনা নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরপর নাজুক সময়। অনেকে মনে করেন ভারতীয় পরিকল্পনায় নির্বাচন ছাড়া অপ্রত্যাশিত পদ্ধতিতে হাসিনাকে ক্ষমতায় বসানোর নানা শর্তের মধ্যে একটি গোপন শর্ত থাকতে পারে, বিডিআর ধ্বংস করা। চূড়ান্ত রিস্ক থাকা সত্ত্বেও হাসিনাকে তা মেনে নিতে হয়। পরিকল্পনা অনুযায়ী বিডিআর সৈনিকদের দাবি দেওয়ার আড়ালে মূল প্ল্যানটি বাস্তবায়নের জন্য মোট ৬০ কোটি রুপি বরাদ্দ করে ভারত। এর মধ্যে পিলখানায় ১৫ থেকে ১৭ কোটি টাকা বিলি হয়, যাতে প্রতিটি অফিসারের মাথার বদলে ৪ লক্ষ টাকা ইনাম নির্ধারণ করা হয়। ১৯ ও ২১ ফেব্রুয়ারি ভারতীয় গোয়েন্দা সংস্থার বাছাই করা ১৫ জন শুটারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়, যারা পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো ১ লক্ষ মিষ্টির সাথে বাংলাদেশে ঢোকে। একজন বেসামরিক দর্জির কাছ থেকে বিডিআর এর পোশাক বানিয়ে বিডিআর সপ্তাহ উপলক্ষে পিলখানায় উপস্থিত থাকে শুটাররা। তাদের দায়িত্ব ছিল লাল টেপ ওয়ালা অফিসারদের হত্যা করা। তারা একটি বেডফোর্ড ট্রাক ব্যবহার করে ৪ নং গেট দিয়ে প্রবেশ করে ২৫ তারিখ সকালে। ঘটনার দিন সকাল ১১টায় বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম জানার আগেই ভারতের ২৪ ঘন্টা টিভিতে প্রচার করা হয় জেনারেল শাকিল সস্ত্রীক নিহত, অর্থাৎ মূল পরিকল্পনা অনুসারে খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম। বিডিআর-3 পরিকল্পনা ব্যর্থ হলে বা আর্মির পদক্ষেপে শেখ হাসিনার জীবন বিপন্ন হলে তাকে নিরাপদে তুলে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় ৩০,০০০ সৈন্য, ছত্রী বাহিনী ও যুদ্ধ বিমান আসামের জোরহাট বিমানবন্দরে তৈরি রেখেছিল ভারত। বিদ্রোহের দিন ভারতের বিমান বাহিনী IL-76 হেভি লিফট এবং N-32 মিডিয়াম লিফট এয়ারক্রাফট নিয়ে বাংলাদেশ সরকারকে পূর্ণ সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত ছিল। ওই সময় প্রণব মুখার্জির উক্তিটি মিডিয়ায় আসে, এভাবে এই পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত। আমি তাদের উদ্দেশ্যে কঠোর সতর্কবাণী পাঠাতে চাই, যারা বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে দুর্বল করার চেষ্টা করেছে, তারা যদি এই কাজ অব্যাহত রাখে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না, প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করবে। শেখ হাসিনা ভারতের এই পরিকল্পনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয় বেশ আগেই। পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে ঘটনার ১ সপ্তাহ আগে তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীকে সুধা সদন থেকে সরিয়ে যমুনা অতিথি ভবনে নেওয়া হয়, কেননা পিলখানার ডেঞ্জার এরিয়ার মধ্যে ছিল ওটা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার মেরামতে শেষ না হওয়া সত্ত্বেও ভারতের সিগনালে খুব দ্রুততার সাথে হাসিনাকে সুধা সদন থেকে সরানো হয়। এটা এক অসম্ভব ঘটনা। পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনায় বিরাট সংখ্যায় সেনা অফিসার হত্যা করা হবে। সেটা ১৯৭৫ সালে তার পিতৃ হত্যার একটা বদলা হিসেবে হাসিনার কাছে সুখকর ছিল। এর মাধ্যমে বিডিআর নিশ্চিত হবে। টার্গেট করে বিপুল সংখ্যক সেনা অফিসার হত্যা করা হলে তাতে মূল সেনাবাহিনীর কোমর ভেঙে যাবে। গোয়েন্দা খবর পেয়ে ২৫ তারিখে পৌনে ৯টার মধ্যেই NSI ডিজি প্রধানমন্ত্রীকে অবহিত করে পিলখানায় বিদ্রোহ হচ্ছে। প্রধানমন্ত্রী নীরব থাকেন। আক্রমণের পরে অফিসারদের সোর্স পেয়ে সকাল ১০টার মধ্যে র্যাবের একটি দল এবং ১০টা ২৫ সেনাবাহিনীর একটি দল পিলখানার গেটে পৌঁছায়, কিন্তু শেখ হাসিনা কোনো অভিযান চালানোর অনুমতি দেয়নি। আশ্চর্যজনকভাবে তিনি সময় ক্ষেপণ করতে থাকেন, আর এর মধ্যে ঘটতে থাকে নারকীয় হত্যাযজ্ঞ। খেয়াল করুন, সেনা অফিসাররা কোনো প্রতিরোধ করেনি, কাজেই কি কারণে বিডিআর সৈনিকরা অফিসারদের হত্যা করবে? এটা ছিল সুপরিকল্পিতভাবে সেনা অফিসার হত্যাকাণ্ড। সারাদিন হত্যাকাণ্ড চালানোর সুযোগ দিয়ে বিকালে শেখ হাসিনা হত্যাকারীদের সাথে বৈঠক করে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু তিনি একবারও জানতে চান ডিজি শাকিল কোথায়, কি বিষয়। জেনারেল জাহাঙ্গীরের তদন্ত কমিটি শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের সুপারিশ করেছিল, যার ফলে হাসিনা খেপে গিয়ে ওই রিপোর্টে ধামাচাপা দেন গোয়েন্দা সংস্থা। ঢাকার দৈনিক প্রথম আলোর এক সাংবাদিক ঘটনার আগের দিন এটা জানার পর সে NSI কে এই মর্মে অবহিত করে যে পিলখানায় বিদ্রোহের প্রস্তুতি চলছে, যার সাথে বিডিআর ও আওয়ামী লীগের নেতারা জড়িত। NSI থেকে উক্ত সাংবাদিককে বলা হয় বিষয়টা চেপে যেতে। নাটোর সমাবেশে হামলা, বিএনপি নেতা ও রাজশাহীর সাবেক মেয়র বুলবুল আহত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার নাটোরে সমাবেশের আয়োজন করে বিএনপি। এই সময় আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় জেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম বাছুর, প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত জেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম বাছুর সহ ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায়
জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে 9:30টায় নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আসা নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু শহরের ফৌজদারি পাড়ার বাসা থেকে বিএনপি অফিসে আসার সময় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এই সময় কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তার কাদা মাটির মধ্যে তাকে ফেলে রাখে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আরো জানান, অনুষ্ঠানে আসার পথে জেলা শ্রমিকদের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন চপলকে মারপিট করে। পরে 10টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য শুরু করলে পুনরায় সমাবেশে হামলা করা হয়। হামলায় বুলবুল সহ আরো কয়েকজন এই সময় আহত হন। এছাড়া সমাবেশে যোগ দিতে আসা আরো অনেক নেতাকর্মীকে শহরে বিভিন্ন স্থানে হামলা করে মারপিট করা হচ্ছে বলে তারা দাবি করেন। রহিম নেওয়াজ বলেন, যারা হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী। নাটোরে একের পর এক হামলার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এইসব সন্ত্রাসীরা একের পর এক হামলা করার সাহস পাচ্ছে। এসব হামলার সময় পুলিশের নির্লিপ্ত থাকারও অভিযোগ করেন জেলা বিএনপির সদস্য সচিব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।